ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ডিসেম্বরে ইউনুস বিদায়। হাসিনা পালিয়ে যায়নি, যেতে বাধ্য করা হয়েছে। হাসিনার আইনজীবী। বগুড়ায় হাসিনাসহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা। ভারতের প্রেসক্রিপশনে গোয়েন্দা সংস্থার অবক্ষয়। বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনুস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। দর্শক, একদিন আগের খবর ছিল আমাদের প্রধান উপদেষ্টা এ মাসেই সৌদি আরবে সফরে যাচ্ছেন এবং তিনি যখন প্রতি মাসে অন্তত একবার দায়িত্ব গ্রহণের পরে প্রতি মাসে অন্তত একবার বিদেশে ভ্রমণের নতুন রেকর্ড বাংলাদেশ সরকারের ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর যে কোনো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনুস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। চলুন আলোচনা করে দেখা যাক। সরকার আবার আলোচনায়, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনুস তুই কবে যাবি? ইউনুস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার ২০২৪ সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সইজাল করে ১০৬ ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ ৭ সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনী হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে।
মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত, দেশের অন্তত একটি রাজনৈতিক রোডম্যাপ তৈরি হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটা, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশেই এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। কে জানে, হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে। ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয়, একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে। কি আপনার হচ্ছে না? আমার হচ্ছে। দেখা যাক কি হয়। দর্শক, একদিন আগের খবর ছিল আমাদের প্রধান উপদেষ্টা এ মাসেই সৌদি আরবে সফরে যাচ্ছেন, এবং তিনি যখন প্রতি মাসে অন্তত একবার দায়িত্ব গ্রহণের পরে প্রতি মাসে অন্তত একবার বিদেশে ভ্রমণের নতুন রেকর্ড বাংলাদেশ সরকারের ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রেই একটা নতুন রেকর্ড গড়ে ফেলেছিলেন, তখন এটা যুক্ত হলে আরেকটা রেকর্ড তৈরি হতে পারে। মাসের সংখ্যার চাইতে তার বিদেশ ভ্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের আগে আগে। সেরকম আলোচনা যখন চতুর্দিকে হচ্ছিল, তখন গত রাতে গণমাধ্যম নিশ্চিত করছে প্রধান উপদেষ্টার এই সফর বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো প্রধান উপদেষ্টার সৌদি সফর? সৌদিতে তিনি যখন সফর করতে চেয়েছেন, নিশ্চয়ই সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর ছিল। এত বড় ক্ষতি, মানে তার সফর বাতিল করার মাধ্যমে এত বড় ক্ষতিকর কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা যুক্ত সিদ্ধান্ত সরকার কেন নিল? একটু পেছনের খবরটা বোঝার চেষ্টা করব। আমার দেশ যে খবরটা দিয়েছে সেই খবরের ভেতরে কি আছে সেগুলো বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার সৌদি সফর বাতিল করেছেন। সরকার এই সফর বাতিল করেছে, এরকম চাঞ্চল্যকর খবর গত রাতে, মধ্যরাতের পরে আমার দেশ নিশ্চিত করেছে তাদের অনলাইন ভার্সনে। রাত 12টার পরে তারা এই খবরটা সামনে নিয়ে আসে। তারপরেই এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সারা রাত এই আলোচনাটা চলেছে। সারা রাত শেষে আজকেও এই আলোচনাটা সকাল থেকেই চলছে। কি হলো, আমার দেশ কি বলছে? আমার দেশের শিরোনামটা এমন, প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল। অর্থাৎ এখানে কোনো এক্সক্লেমেটরি চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন কোনো কিছু নেই, সরাসরি বলা হচ্ছে যে বাতিল, তার মানে বাতিল হয়ে গেছে। তারা বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII-9 এতে যোগ দিতে আগামী 27 থেকে 30 অক্টোবর ডক্টর ইউনূসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। প্রধান উপদেষ্টা সৌদি আরব সফর বাতিলের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। কর্মকর্তারা বলেছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেন। গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টাকে দেন। আমন্ত্রণ জানান সৌদি সফরে। তারপর থেকে প্রধান উপদেষ্টার দপ্তর তোড়জোড় শুরু করে, সৌদি সফরের আয়োজন করতে শুরু করে এবং সেটা ঘোষণাও হয়। একদিন আগে সেই ঘোষণাটাও আসে যে প্রধান উপদেষ্টা যাচ্ছেন। হঠাৎ করে গত মধ্যরাতে আমার দেশ নিশ্চিত করছে যে এই সফরটা বাতিল করা হয়েছে। এই সফরটা বাতিল করা হয়েছে যে কারণে বলা হচ্ছে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু থাকার কারণে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, এইসব ইস্যুর কারণে তিনি যাচ্ছেন না। কিন্তু এরকম ইস্যু, এরকম গুরুত্বপূর্ণ জটিল ইস্যু থাকা সত্ত্বেও
তিনি কি এর আগে বিদেশ ভ্রমণ করেননি? উত্তর হচ্ছে করেছেন, একাধিকবারই করেছেন। এবং বড় বড় ঘটনা বাংলাদেশে মানে ঘটতে থাকা অবস্থাতেই তিনি একাধিকবার বিদেশ সফর করেছেন। এবং এবার সৌদি সফরে তার প্রতিনিধি হিসেবে তার আন্তর্জাতিক বিষয়ক যিনি বিশেষ প্রতিনিধি তিনি যাবেন। এই কারণেই প্রশ্ন উঠেছে, এবং বারবার যে প্রশ্নগুলো উঠেছে যে প্রধান উপদেষ্টা এরই মাঝে যে 13-14 বার বিদেশ সফর করেছেন, জাতিসংঘ সফর এবং আরেকটা সফর সম্ভবত থাইল্যান্ড না কোথায় একটা সফর, যে সফর দুটো মূলত রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ সফর ছিল। এই 2-3টা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি সফরগুলোর নাম মনে পড়ছে না, 2-3টা গুরুত্বপূর্ণ সফর বাদে বাকি সফরগুলোতে সাধারণত রাষ্ট্রপ্রধানরা না গিয়ে তাদের প্রতিনিধিরা পাঠান, এবং প্রধান উপদেষ্টাও চাইলে সেটাই করতে পারতেন, প্রতিনিধিদের পাঠাতে পারতেন। কিন্তু আবার কিছু সফরে আমরা দেখেছি যে সেই সফরগুলো আদৌ রাষ্ট্রীয় সফর কিনা সেটা নিয়ে বিতর্ক হয়েছে, ব্যক্তিগত সফর কিনা, এমনকি ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্যও তাকে ইংল্যান্ডে যেতে দেখেছি, যেখানে কিনা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সমঝোতার মিটিংও করেছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বিদেশ সফরে, মানে প্রধান উপদেষ্টা হিসেবে, দেশের সরকার প্রধান হিসেবে বিদেশ সফরের ক্ষেত্রে যে রেকর্ডটা গড়তে আমরা দেখেছি, সেই রেকর্ডে বোধহয় একটা ছেদ পড়ল, একটা সংখ্যা কমে গেল। এখন এটাকে যে সম্মেলনে যাওয়ার কথা ছিল, এটাকে যদি রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবা হয়, তাহলে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা না গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল কোন রাষ্ট্রের। কারণ প্রধান উপদেষ্টার প্রায় প্রত্যেকটা সফরের আগেই তার প্রেস উইং থেকে এক গাদা আশার বাণী শোনানো হয় যে এই সফরে এই অর্জন হবে, এই অর্জন করবে দেশ। এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে মানে প্রেস সেক্রেটারি যিনি, তিনি একাধিকবার বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক একটা ব্র্যান্ড, এবং তিনি যেখানেই যান তার কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না, সবাই এগিয়ে এসে প্রধান উপদেষ্টাকে নিজে থেকেই বলেন তোমার কি লাগবে বলো, আমি দিচ্ছি। যার বাস্তবায়ন, যার বাস্তবতা, মানে মুখের এভাবে বর্ণনা করলেও যার বাস্তবতা পৃথিবীর কোনো রাষ্ট্র কি দিল এ পর্যন্ত গত 14 মাসে, সেরকম কোনো উদাহরণ আমরা এখন পর্যন্ত দেখিনি, খুব একটা দেখিনি। যখন দেখিনি, বাংলাদেশের রাজনীতি আজ আবারও দাঁড়িয়ে আছে একটি অনিশ্চয়তার মোড়ে। নানা কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক বার্তা এবং অভ্যন্তরীণ চাপের মধ্য দিয়ে দেশ এখন অপেক্ষা করছে একটি স্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনার। প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি তার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস বিদায় নেবেন? ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার সময় অনেকেই আশা করেছিলেন এটি হবে একটি নিরপেক্ষ, দলনিরপেক্ষ ও আস্থা জাগানিয়া উদ্যোগ। দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতায় ক্লান্ত জনগণ তখন নতুন সূচনার প্রত্যাশা করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশার আলো ক্রমশ ম্লান হয়ে এসেছে। প্রশাসনিক অচলাবস্থা, সিদ্ধান্তহীনতা এবং অর্থনীতিতে স্থবিরতা সবকিছু মিলিয়ে সরকারের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ। দলীয় অংশগ্রহণহীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতার অভিযোগও দিন দিন জোরালো হচ্ছে। বিদেশি কূটনৈতিক মহল স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশের টেকসই স্থিতি ফিরবে কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত না করলে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ উভয়ই বাধাগ্রস্ত হবে, এমন সতর্ক বার্তাও এসেছে। এই প্রেক্ষাপটে ডিসেম্বর মাসকে অনেক বিশ্লেষক দেখছেন রাজনৈতিক মোড় পরিবর্তনের সময় হিসেবে। আলোচনায় আছে জাতিসংঘের তত্ত্বাবধানে বা আঞ্চলিক সমর্থনে ডিসেম্বরেই শুরু হতে পারে ইউনূস সরকারের বিদায়ের প্রক্রিয়া। এতে আগামী বছরের মাঝামাঝি সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, দেশ কি আবারও একাধিক অন্তর্বর্তী সরকারের পরীক্ষায় নামবে? এমন একটি পরিস্থিতি রাষ্ট্রের স্থিতিশীলতা, বিনিয়োগের আস্থা ও প্রশাসনিক ধারাবাহিকতার। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।